নমস্কার, সৌভাগ্যের দিশারিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেককে গুড মর্নিং। সপ্তাহ শুরু হচ্ছে। আজকে একটা খুব ইউনিক জিনিস নিয়ে আলোচনা করব। খুব ইউনিক জিনিস। এই সপ্তাহের মধ্যে আপনারা সেটাকে ট্রাই করতে পারেন, স্টাডি অ্যানালিসিস করতে পারেন বা এক্সপেরিমেন্ট করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে যে খাদ্য নাকি আমাদের স্বভাব, চরিত্র, জ্ঞান, আধ্যাত্মিক অধ্যবসায়, আন্তরিক গভীরতা, কনসেন্ট্রেশন, এই সব কিছুকে প্রভাবিত করে। মানে ফুড ইজ আ কন্টেন্ট বাই হুইচ উই ক্যান ইনফ্লুয়েন্সড আওয়ারসেলফ। আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি। দেখবেন যে বিভিন্ন মানুষের খাদ্যাভ্যাসও বিভিন্ন রকমের। যারা ধরুন সাধু সন্ত হয়েছেন তারা একরকম খান, যারা যারা গার্হস্থ্য জীবনযাপন করছি তারা এক রকমের, বা ছোটদের জন্য একরকমের খাবার প্রেসক্রাইব করেন চিকিৎসকেরা। আবার দেখবেন বর্তমানে ডায়েটের দিকেও অনেক বেশি মানুষ এমফাসিস করছেন, অনেক বেশি মানুষ খেয়াল রাখছেন যে ডায়েট কী হবে। চিকিৎসকরা তারই কী বলছেন, এটা তো আধ্যাত্মিক ব্যাপার। চিকিৎসকরা বলছেন যে এই যে আমাদের যত রোগ হচ্ছে, যত শারীরিক সমস্যা হচ্ছে, মানে পরিষ্কার কথায় রোগ বিরোগ যেটাকে বলা হয়, এই রোগের ক্ষেত্রে নাকি মোর দ্যান 50%, মানে অর্ধেকের বেশি দায়ী হচ্ছে আপনার ফুড হ্যাবিট। এটা আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো কনসালটেশন সেন্টার বা যে কোনো গাইডলাইনে, যে কোনো যিনি ফিজিওথেরাপিস্ট বা যিনি ফিজিক্স নিয়ে কথা বলছেন বা যিনি ফিজিওলজি নিয়ে কথা বলছেন বা যিনি ডক্টরস, তার কথা শুনলেই বুঝতে পারবেন। আজকে শ্রীদেবের কাছ থেকে আমরা জানতে চাইব এই যে আমিষ, নিরামিষ বা খাদ্যাভ্যাস বা খাদ্যের প্যাটার্ন, এই প্যাটার্ন মানুষের চরিত্র বা অবয়ব, আমি আরেকটু জ্যোতিষীয় ভাষায় আসি, মানুষের যে ঊর্জাগুলো রয়েছে সেই ঊর্জাকে কিভাবে জাগরিত করতে পারে। আমার সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটা কবিতায় দোরখা একাদশী আপনারা পড়েছিলেন, যে একাদশীর সময়ে একটা সময় সমাজে যারা কম বয়সে বিধবা হয়ে যেতেন তাদের কি ধরনের খাদ্যাভ্যাস ছিল এবং তার পেছনে কি কারণ, তা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যাও ছিল। আমি আসছি না, আমি সরাসরি শ্রীদেবের কাছে আসছি। খুব ইউনিক টপিক আমার মনে হয়েছে, এবং রেদার ইট ইজ দ্য ফার্স্ট টাইম অফ মাই লাইফ। এই যে লাইভের যে আমার যে লাইভ ফর 14 ইয়ার্স, 14 বছর আমি জ্যোতিষীয় প্রোগ্রাম করছি, বাট এই প্রোগ্রাম আমার কাছে প্রথম, যে খাদ্যাভ্যাসের উপরে ভিত্তি করে মানুষের আধ্যাত্মিক চেতনা, মানুষের জ্ঞান, গরিমা, তার চরিত্র, তার কনসেন্ট্রেশন কতটা ডিপেন্ড করে। স্বাগত শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। অসাধারণ ইউনিক সাবজেক্ট তুমি চুজ করেছো। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি দেখো, মেন ব্যাপার যারা আধ্যাত্মিকতার সাথে রয়েছে বা যারা জ্যোতিষীয় ব্যাখ্যা নিয়ে বহু আলোচনা করেন, তাদের মধ্যে দেখবে কিছু না কিছু জায়গায় একটা নিরামিষ আমিষের ব্যাপার প্রভাব থাকেই। স্পেশালি অমাবস্যা দিন বা পূজা অর্চা বা বাড়িতে যেদিনকে পুজো হয় সেদিনকে দেখবেন যিনি পুজো করছেন বা বাড়ির যারা গৃহিণী রয়েছেন, কর্তা রয়েছেন, তারা কিন্তু কখনো আমিষ খেয়ে এসে পুজোতে বসছে না। ঠিক, একদম। ধরো উপবাসের ব্যাপার, হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিনকে দেখবে না চাল খেয়ে এসে তুমি, মানে ভাত খেয়ে এসে পুজোর পরে রাত্রেও লোকে খায় না, লুচি পরোটা এই সমস্ত। একদমই খুব ভালো জায়গাটা ধরেছো। এর কারণটা কি? মেন ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয়, দেখো আজকে দুনিয়ায় যদি তুমি দেখো, অনেক মানুষ এসে গেছে যে শাকাহারি ম্যাক্সিমাম জায়গায়, এবং সেটা যতটা নেট দুনিয়ায় আছে বা ডিজিটালি যতটা প্রচার করা যায় যে শাকাহারি হলে পরে সুস্থ থাকার প্রবণতা বেড়ে যায়। তো একটা সময় মানুষ শাকাহারি ছিল, তারপরে মানুষের কোথাও না কোথাও চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ হতে আজকের ডেটে যখন এসছে মানুষ সব রকমই খাবার খান, শাকাহারিও আছে, আমিষও খাচ্ছেন, প্রত্যেকেই খাচ্ছেন। কিন্তু আমার কাছে মেন ব্যাপার হচ্ছে যে কোনটা গ্রহণ করা বেশি ইজি। আমার মনে হয় শাকাহারি যারা ফল খান বা যারা নর্মাল খাওয়া দাওয়ার মধ্যে থাকছেন, যারা আমিষটাকে একটু অ্যাভয়েড করেন, তাদের কাছে অনেক বেশি ইজি ব্যাপারটা। এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখুন, মেন ব্যাপার শরীর ফার্স্ট, তারপর হচ্ছে মন। এবার শরীর যেটা চাইছে, মন যেটা চাইছে, আমার মনে হয় সেদিকে এগিয়ে যাওয়াটা উচিত। এবারে মন বা শরীরের ব্যাখ্যা করতে গেলে আমাদের কটা ইন্দ্রিয় আছে? 5টা। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। প্রথম কথা হচ্ছে, আমি যদি কোনো কারণে মাংস কিনতে যাই দোকানে, আমার চোখের সামনে সেই যে পশুটাকে কাটা হচ্ছে সেটা আমার চোখ দেখতে চাইছে না, আমি কিন্তু চোখ অন্যদিকে তাকিয়ে রাখি। মানে চোখ ফার্স্ট রিজেক্ট করছে যে এটা দরকার নেই। আচ্ছা, মানে তুমি ইন্দ্রিয়গ্রাহ্যটা তাকে দেখাচ্ছি। চোখ ফার্স্ট তোমাকে দেখাচ্ছে যে এটা দেখার দরকার নেই, বা যে ব্লাড বেরোচ্ছে সেগুলো তোমার দেখার দরকার নেই। সেকেন্ড হচ্ছে কর্ণ,
প্রাণীরা যখন চেঁচাচ্ছে সেটাও তোমার কান কিন্তু মানতে পারছে না, ফার্স্টেই ক্যান্সেল করে দিচ্ছে যে এটা শুনো না বা এর মধ্যে থেকো না। মানে তোমাকে কিন্তু ভগবান তো সামনে এসে তোমাকে কিছু বলতে পারে না, হয়তো অ্যাডভান্স কিছু কি বলবো বার্তা দিয়ে দেন উনি, যেগুলো সংকেত বা ইঙ্গিত। আচ্ছা, দ্বিতীয় গেল কর্ণ, নাসিকা, যেখানে এই পশুটাকে জবাই করা হচ্ছে বা কাটা হচ্ছে সেই জায়গাটার যে দুর্গন্ধ স্মেল সেটাও আপনার নাক নিতে চাইছে না, সেও আপনাকে রিজেক্ট করে দিল। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে 3টে আপনাকে রিজেক্ট করে দিল। চতুর্থ হচ্ছে জিহ্বা। আমি জিহ্বার কথা যদি বলি, কাঁচা মাংস আপনি কখনোই টেস্ট করে দেখবেন না খেতে কেমন লাগে। 4 নাম্বার সেটাও আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। 5 নাম্বার, আপনাকে যদি হাতের মধ্যে কেউ মাংসটা দেয়, আপনি সেই মাংস নিয়ে বাড়িতে আসবেন না, আপনার একটা প্লাস্টিকে দাও বা ব্যাগে দাও, মানে আপনার স্কিন সেটাও টাচ করতে না করছে। 5খানা ইন্দ্রিয় 5খানাই আপনাকে বলছে আমিষ থেকে দূরে থাকতে। তাহলে এবার এই যে তুমি 5টা ইন্দ্রিয় আমিষ থেকে দূরে থাকতে বলছে, আমি নিজের খরচায় তোমাকে নবমীর দিন সকালবেলায় কোনো একটা মাংসের দোকানের সামনে নিয়ে যাব, প্রচুর ভিড়। এবার সেইখানে তুমি প্রায় যদি 100 জন, মানে যদি রেপুটেড দোকান হয় দেখবে 100 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একদম। তো সব রিজেকশন সত্ত্বেও তারা দাঁড়িয়ে আছে, একদম। তারা কি তাহলে তাদের মাইন্ড কাজ করছে না? না, মাইন্ড কাজ করছে না। আমরা গভীর থেকে ভাবি না কোনো কিছু। আচ্ছা, আমরা গভীর থেকে দেখি না কিছু। যদি গভীর থেকে দেখতাম তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতো না, বা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মুখেও বন্ধ হয়ে গেল, সেই জায়গাটাও ক্রিয়েট হতো না। প্রতিটা জায়গার না গভীরতা আছে, আমরা যদি গভীরতাগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি, দেখবে রিজেকশন অটোমেটিক্যালি তোমাকে বুঝিয়ে দিচ্ছে প্রভু তোমার এই শরীর দিয়েছে, সে তোমাকে বলছে এটা দরকার নেই। কিন্তু তুমি যদি ফলের মার্কেটে যাও, আমের গন্ধ পেয়ে তোমার মনে হবে না একটা নিয়ে এমনি ফ্রিতে টেস্ট করি, বাস্তব এটা। তো এটা হচ্ছে একটা আপেল সুন্দর দেখতে ইচ্ছে হলে পরে খেতে ইচ্ছে হতেই পারে। তো ফলের মার্কেটে সেই, তার মানে এটা কি তোমার ইন্দ্রিয় বলছে তুমি ফলাহারি হও? আমি তোমাকে মানে এই সেন্সে বলতে চাইছি, এটা আমি সবার জন্য তো বলতে পারি না কখনো। এই খাদ্যাভ্যাসটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, যার মন যেটা চাইবে। ফার্স্ট কথা হচ্ছে সে সেটা। কোনো এক নামকরা মন্দিরের পুরোহিতের ছেলে একটি তোমার বাছুরের মতো একটা কুকুর, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, না রটহুইলার না, এটা এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, আমি পরে হয়তো বলে দেবো। তো কুকুর নিয়ে এসেছিল, ওই কুকুরটার মেন খাবার ছিল গোমাংস। এইবারে একজন ব্রাহ্মণ পুরোহিতের বাড়িতে সেই মাংস কখনো উঠতে পারে না। ফার্স্ট কথা, আমরা তো এটাই ভাববো। তখন সে গেলেন সেই মন্দিরের মেন পুরোহিতের বাড়িতে, তখন বললো তুই বোকা আছিস, এটা তোর খাবার নয়, এটা ওর খাবার, ওকে খেতে দে। তো আমার কাছে মনে হয় যার মনে যেটা চাইছে সে সেটাই খাবে। মানুষের মধ্যে চেঞ্জেস যখন আসার হবে, মানুষ চেঞ্জ অটোমেটিক্যালি হবে। আচ্ছা, এবার একটা আমাকে কথা বলো যে আমরা ছোটবেলাতেও পড়েছি বা পরবর্তীকালেও জানি যে সমাজে যারা প্রাণী আছে এটা তো একটা জীবন চক্রের মধ্যে দিয়ে চলে। কেউ কেউ আছে মাংসাশী প্রাণী, কেউ আবার তৃণভোজী প্রাণী। একদম ঠিক আছে, যেমন তুমি হরিণকে কখনো বাঘের মাংস ছিঁড়ে খেতে দেখবে না, বা কুকুরকে কখনো ঘাস খেতে দেখবে না। ঠিক এরকমই মানুষ কিন্তু নিজেদেরকে সর্বভুক আখ্যা দিয়েছে। তো একটু আমি আগের দিনের কথা জানতে চাইবো যে মানুষ যখন বনে ছিল বা লড়াই করে বাঁচছিল, প্রথম তো মানুষ গাছের ফলমূল খেত, তারপরে মানুষ পাথর ছুঁড়ে পশু শিকার করা শিখলো, তারপর পশুর মাংস খেয়ে মানুষ দেখলো যে এটা অনেক বেশি আমাকে এনার্জি দিচ্ছে, আমি অনেকক্ষণ বেশি সার্ভাইভ করতে পারছি, দৌড়তে পারছি, লড়াই করতে পারছি। আমার কথা যে এই যে ধরো আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে শরীরকে সুস্থ রাখা, মানে আমরা আজকে ভাবি যে প্রোটিন আমরা কোথা থেকে পাবো, ফল খেলে তো আমরা ভিটামিন পেলাম, কিন্তু প্রোটিন তো খেতে গেলে আমাকে মাছ মাংস খেতে হবে। এই ভাবনা চিন্তাটা কেন আসে, বা এই জায়গা দিয়ে পরিবর্তন করে মানুষ কি বাঁচতে পারবে আদতে? মানুষ তো অনেকে ভাবে মাছ মাংস ছেড়ে দেবো তো আমি অসুস্থ হয়ে মারা যাবো। না, ফার্স্ট কথা হচ্ছে কেউ মারা যাবেন না। আপনার যতক্ষণ এই নিঃশ্বাসটা চলার, যতগুলো নিঃশ্বাস নিয়ে পৃথিবীতে এসছেন ততগুলো আপনি ততটাই নেবেন, তার থেকে বেশি নেওয়ার জায়গাও নেই, তার থেকে একটা কম নিঃশ্বাসও নেবেন না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ কখনো ভাববেন না যে আমার এই প্রোগ্রামটার মানে আমি কাউকে খাওয়া নিয়ে জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, স্পেশালি এটা নয়। আমার মন যেটা চাই, বা আমি শাস্ত্র অনুযায়ী আমাকে দেখাচ্ছে যে আমার এই 5খানা ইন্দ্রিয় ফার্স্টেই রিজেক্ট করছে কোনো পশু হত্যা থেকে নিজেকে অ্যাটলিস্ট, বা তার মাংস গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমার মনোভাব, আমি সেটাকে একটা ব্যাখ্যা করছি। দ্বিতীয় কথা হচ্ছে ঐশ্বরিক চিন্তা ভাবনা করতে গেলে আপনার শরীর যদি সবসময় গরম হয়ে থাকে, আপনার মাথাও গরম হতে বাধ্য। আপনি আলটিমেটলি ঈশ্বরের চিন্তা, আধ্যাত্মিকতা আমরা যেটা বলি, সেটা চিন্তা করতে পারবেন না। আমি সবাইকে বলি যে মিনিমাম 24 মিনিট একটা নাম, যে কোনো একটা নাম করুন,
আপনার লাইফের প্রবলেম 99% কেটে যাবে এবং ভালো দিন স্টার্ট হয়ে যাবে, গ্যারান্টি সহকারে। এই নামের মধ্যে থাকলে পারে। এবার এই নামটা যখন আপনি করবেন, তখন যদি আপনার কন্টিনিউয়াসলি শারীরিক কিছু ডিস্টারবেন্স হয়, যেটা হয়তো নর্মাল ফল খেলে বা হালকা কিছু খাবার খেলে পরে হতো না, যেটা হয়তো আপনি কিছু আমিষ জাতীয় খাবার, এত রিচ জাতীয় খাবার খেয়ে নিয়েছেন, যার থেকে হয়তো আপনার লাইফে হতে পারে। তৃতীয় কথা হচ্ছে, আমি যদি আধ্যাত্মিকতা চলেই যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কখনোই থাকে না আমিষ ভোজন করে কিছু কখনো করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই পুরোহিত মশাইরা দেখবেন দীর্ঘক্ষণ হয়তো অনেক মানুষ আছেন যারা উপোস করে থাকতে পারছেন না বা জল না খেয়ে থাকতে পারছেন না, তারা ডাবের জল খান বা শরবত খান, শরবত খেয়ে গিয়ে পুজো করছেন। আপনার যদি শারীরিক কোনো ডিস্টারবেন্স থাকে, উপোসটা একটা পার্ট মাত্র। আপনার যদি ওষুধ কন্টিনিউ থাকে, তাহলে পরে আপনি সেই ওষুধটা না খেয়ে, মানে জল দিয়ে খাবেন না, না খেয়ে শুধু উপোস করে আগে অঞ্জলি দেবেন, এই ধ্যান ধারণা চিন্তার মধ্যে যদি আপনি যান, তাহলে আপনি জানবেন আপনি নিজের শারীরিক ক্ষতিটা নিজে বেশি করছেন। তো কোথাও না কোথাও সেইগুলোকে আগে গ্রহণ করুন, যেটা আপনার শরীরের জন্য দরকার। তারপর সেকেন্ড যেটা আছে সেটা তো অবশ্যই করবেন। উপবাস করুন, নিজেকে নিষ্ঠার মধ্যে রাখুন, যেটুকুনি আহার দরকার আছে সেটুকুনি আহারের মধ্যে থাকা দরকার। এবং আমরা আজকে ডেটে দেখি সাধু সন্ত বা বিভিন্ন প্রচার, যেগুলো আমাদের নেট দুনিয়ায় খুব সাংঘাতিকভাবে সাড়া ফেলে মাঝে মধ্যেই, তো তাদের বক্তব্য বা মন মতো কাউকে না কাউকে দেখবেন আপনি ফলো করবেন, দেখবেন তাদেরও বক্তব্য আছে যে কোথাও যদি সুস্থ থাকতে হয়, কোথাও যদি ভালো থাকতে হয়, তাহলে সেগুলো এইগুলো হচ্ছে টোটালটাই হচ্ছে গ্রহভিত্তিক, এবং গ্রহ মানুষকে আচার বিচার, ন্যায় নিষ্ঠা, প্রাধান্য পাওয়া প্রতিটা জায়গাকে না তুলে ধরে। আমার মধ্যে একটা ফোন রয়েছে। তারপর আমি তোমাকে মাৎসর্য, অর্থাৎ এই যে আমাদের যে সমস্ত ডিমান্ডগুলো থাকে, যেমন ধরো আমি তিনটে বলছি, তিনটে খুব ইম্পর্টেন্ট যেগুলোকে ত্যাগ করা দরকার: কাম, ক্রোধ, মোহ। এইগুলোর উপর নিয়ন্ত্রণ পেতে গেলে কি আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা দরকার? আমি এখানে একটা কথা বলি, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এটা দেবাশিস চক্রবর্তী বলে এই প্রোগ্রামটাতে এই প্রশ্নটা করেছে, কারণ তার গলাতেও পৈতে আছে এবং পৈতেতে 9টা সুতো আছে। এই 9টা সুতোর মধ্যে 3টে পার্ট হচ্ছে কাম, ক্রোধ, ভয়। এই 3টেকে নিয়ে আমি পরে আলোচনা করছি, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। গুড, তুমি যে আমাকে থ্যাংক ইউ না, অনেকে দেখতেই পায় না, দেখবে অনেকে দেখতেই পায় না যে ভালো কেউ অ্যাঙ্কার আছে। না, আমি বলছি তো, গ্যারান্টি দিয়ে বলছি, এই প্রোগ্রামে যে জায়গাটা তুলে ধরেছে, যে জায়গাটা উঠলো, বা আমি যেটা নিয়ে আলটিমেটলি আমার মনের ভাবটা বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা কতটা গুরুত্বপূর্ণ। আমার মন চাইছে না করতে, তা সত্ত্বেও আমি করছি, আমি সাকসেস পাবো না। আমার ছেলে সায়েন্স নিয়ে পড়তে চাইছে না, কিন্তু আমি বাবা, আমার অহংকার রয়েছে, আমি সায়েন্স নিয়ে পড়েছি, আমার ছেলেকেও পড়তে হবে। ছেলে পরীক্ষার হয়ে গিয়ে সেন্সলেস হবে, খাতায় কিছু লিখতে পারবে না। আমার মন চাইছে না আমাকে মাংসাহার করার জন্য, আমি জোর করেও যদি করি, জাস্ট করে বেরিয়ে আমাকে বমিই করতে হবে। তো এটা হচ্ছে বাস্তব, এবং আমি মন থেকে এই কথাটা বলছি যে এই যে কাম, ক্রোধ, ভয়, এই ল্যাঙ্গুয়েজটা না, এই জায়গাটা তুলে ধরার মতো ক্ষমতা বা দক্ষতা তার মধ্যে আছে, যে এই ব্যাপারটার অত্যন্ত গভীরে হয়তো ঢুকে গেছে, বা যে এখনও পৈত্যাধারী। কারণ পৈত্য নেওয়ার সময় তাকে শিক্ষা দেওয়া হয় যে তুমি এই কাম, পরস্ত্রী কাতর হইও না, তুমি পরের স্ত্রীর প্রতি বেশি দেখিও না, নিজের প্রতি ভরসা রাখো। এবারে কাম থাকবে না এটা নয়, নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা থাকবে, ভক্তি থাকবে, বিশ্বাস থাকবে, প্রতিটা জিনিস থাকবে। ভয় এমন কিছুতে করো না যেটা তোমার পুরো পরিবারটাকে ক্ষতি করতে পারে। তো আমি আসবো, আবার ডিটেলসে আসছি। ঠিক, আজকের এই অনুষ্ঠান আপনারা সেভ করে রাখবেন ইউটিউবে। শুধুমাত্র জ্যোতিষীয় সমাধান নয়, আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এই সৌভাগ্যের দিশারি আপনাকে দিশা দেখাবে, এটা আমার একদম স্থির বিশ্বাস। আসুন, কে রয়েছেন ফোনে, কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদি। হ্যাঁ হ্যালো, আমি দমদম বড়নগর থেকে বলছি। বেশ, স্বাগত আপনাকে। আপনার কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, যদি সম্ভব হয় মেয়ের নামটা বলে ওর ডেট অফ বার্থটা বললে বেটার হয়। হ্যাঁ, অন্তরা দাস নাম। আচ্ছা, একটা মিনিট। 8/1/2005। হ্যাঁ, অন্তরার হচ্ছে 8/1/2005। হ্যাঁ। আচ্ছা, ওর টাইমটা বলুন, বার্থ টাইম। 7 তারিখে আপনার 12টা 5-এ হয়েছে, তো এটা 8/1 হবে। 12টা 5 রাতের বেলায় তো? হ্যাঁ, 7 তারিখে হয়েছে। 7 তারিখে হয়েছে, আপনি চেঞ্জ করে 8 তারিখে বলেছেন। হ্যাঁ। ওকে, ভেরি গুড। আচ্ছা, ওর বার্থ প্লেস কি কলকাতা? না, এখন কলকাতা আছি আমরা। ও আসামের হোজাইতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আসাম, নগাঁও ডিস্ট্রিক্টের হোজাই। হ্যাঁ, হোজাই। হ্যাঁ, বেশ, এটা নগাঁও ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হ্যাঁ, হোজাই কি আছে? দেখুন, হোজাই নেই।
কি ডিস্ট্রিক্টটা আরেকবার বলুন। নগাঁও ডিস্ট্রিক্ট নগাঁও, নগাঁও আছে দেখো। নগাঁও আছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, লাইনে আছে। ওই জেলাটা শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার পড়েছে, শুক্রবার শেষ। শনিবার, শুক্রবার শেষ, শনিবার। হ্যাঁ বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন জানা আছে? হ্যাঁ লগ্নটা জানি না। দ্বাদশী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ, হ্যাঁ অনুরাধা নক্ষত্র। হ্যাঁ আচ্ছা, শনি হচ্ছে এখানে ডিস্টার্ব, শনির জন্য ভাগ্য বিড়ম্বনাটা একটা পার্ট হয়ে গেছে লাইফে। আচ্ছা, লগ্নে বৃহস্পতি ভেরি গুড, সেকেন্ড হাউস কেতু, থার্ড হাউসে মঙ্গল সক্ষেত্রী, ফোর্থ হাউসে রবি বুধ শুক্র। আচ্ছা, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, অষ্টমে হচ্ছে রাহু, নবম, দশম, একাদশ হচ্ছে শনি। হ্যাঁ বলুন, প্রশ্ন আপনার কি নিয়ে আছে? স্যার উনি ও তো গ্রাজুয়েশন করেছে আমার মেয়ে, হ্যাঁ হিস্ট্রিতে অনার্স ছিল আর ইকোনমিক্স পাশে ছিল। এখন ও অনার্সে মোটামুটি ভালোই পেয়েছে, 68%। এখন ও বিসিএ করছে, হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে কেবল, এখন বিসিএ তে ভর্তি হয়েছে। ও তো এমএ তে ভর্তি হতেই চাচ্ছে না। এখন এটা কি ঠিক হবে? বিসিএ তে যে ভর্তি হয়েছে ও, এটা আমি জানতে চাই যে ও তো এমএ কিছুতেই করতে চাচ্ছে না। হ্যাঁ, যদি মন থেকেও করতে না চায় তাহলে তো জোর কেন করছেন? ফার্স্ট কথা না হচ্ছে আমি ভীষণই জোর করছি যে মাস্টারটা করে নিলে ভালো হতো। হ্যাঁ না, ও যখন চাইছে না, একটু আগে আমি বলছিলাম দেখুন, শনি বকরি আছে তো, অনেক সময় অহেতুক কিছু কিছু জিনিসের প্রতি জেদ হয়ে যায় যে না আমি এটা করবো না। এবং ও খুব স্পষ্ট বক্তা, যে কারণে ওর মনের ভাবটাও আপনাকে বোঝাতে পেরেছে। আমার মনে হয় সেটাকে গুরুত্ব দিন। ওভারঅল লগ্নে বৃহস্পতি রয়েছে, সেক্ষেত্রে উচ্চ থেকে উচ্চতর বিদ্যায়ও পৌঁছাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। খারাপ জায়গা তো একদমই নয়। রবি বুধ বুধাদিত্য যোগটাও ওর ভালো জায়গাতেই তৈরি হয়েছে, তো খারাপ বলার মতো কোনো জায়গা নেই। যদি ও এমএ করতে না চায় তাহলে করাবেন না, ঠিক আছে না? ও যেটা করতে চাইছে সেদিকে জোর দিন, ওর ফোকাস। ও খুব জেদি জানেন তো, যেটা করবে সেটা মানে ও একাই আমার ঘরে, কিন্তু ও এমন জেদ করে না, মানে যেটা করবে সেটা ওকে করতেই দিতে হবে। আমাদের মানে কথা শুনতেই চায় না, মা বাবার কথা। এইটাই দেখুন, আমার মনে হয় জ্যোতিষীয় ভাষাটা না খানিকটা ভাবের ওপর ডিপেন্ড করে। যেটা হচ্ছে, আমি আপনাকে এই মুহূর্তে বললাম ও খুব স্পষ্ট বক্তা। স্পষ্ট বক্তাদের আপনি কখনো দেখেছেন জেদ নেই? আমি তো সবসময় গাইড করি ওকে, 24 ঘন্টাই বলতে পারি না। গাইড না, এটা ওর ইনহেরিট বিষয়, ওর ভেতরে এই জেদটা থাকবেই। এই ছকে বলছে ওর যা প্যাটার্ন, তার মধ্যে ওর জেদ বিষয়বস্তুটি থাকবেই। তাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আপনি জোরজবস্তি করে বললেও কিছুতেই শুনবে না। না, এটা তো শোনেই না। আর একটু বিয়ের ব্যাপারটা জানতে চাচ্ছি, বিয়েটা তো স্বাভাবিক হবে? আমি তো এখনো চেষ্টা করিনি কিছু। আমি তো চেষ্টা না করে তাহলে সেটা সম্বন্ধে জেনে তো লাভ নেই। বিয়ে হবে না কেন? অবশ্যই হবে। এবং বৈবাহিক জায়গা নিয়েও আমার খুব একটা সমস্যা নেই, বৈবাহিক জায়গাটাও যথেষ্ট ভালো। মেন ব্যাপার হচ্ছে গুরু ওর গৃহে বসে রয়েছে। লগ্ন মানে গৃহ, তো গৃহে গুরু বসে রয়েছে। তো ওর খারাপ হওয়া, ওর নেগেটিভ হওয়া, হ্যাঁ ওর একটা জিনিস আছে পিছিয়ে পড়া, ওর লেথার্জির পরিমাণ একটু বেশি থাকবে লাইফে। করব, হবে তো, করেছিলাম, এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পাবেন। ওভারঅল আপনার মেয়ে কি অঙ্কনে না অনন্যা বললেন, কোনো অংশেই খারাপ না। অন্তরা যথেষ্ট ভালো মেয়ে। ব্যাস ওকে আপনি ওর মতো একটু চলতে দিন। ও একটা ব্যক্তিসত্ত্বা, ওর একটা নিজস্ব ইচ্ছা আছে, একটু গুরুত্ব দিন বাবা মা হয়ে। আমার মনে হয় আগামী দিন আপনি গর্ববোধ করবেন মেয়ের জন্য। হবে তো, অনেক আসছে সম্বন্ধ, আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন। না, বয়সটাও তো হচ্ছে, আপনি যদি মনে করেন ফিক্সড করে রাখুন, 2 বছর পরে গিয়ে বিয়ে দেবেন, ওরও ভালো লাগবে ব্যাপারটা। 2 বছর পরেই আমি চাচ্ছি। একদম। আপনি একটু স্টাডি করুন, আর যদি ওর জন্মছক নিয়ে আরও বেশি জানতে হয়, ওর কেরিয়ার বা বিয়ে ইত্যাদি, আপনি আলাদা করে এসে কনসালটেশনও করতে পারেন শ্রীদেবের সঙ্গে। যেটা টিভিতে বলা হলো সেটা ধরে নিন আপনি 25 to 35%, আরও বেশি অ্যানালিটিক্যাল ওয়েতে যদি আপনি যেতে চান, তো আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে দেখুন যে নাম্বারগুলো রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করে নিন। হ্যাঁ, নিচে যে সরাসরি কথা বলুন, নিচে যে নাম্বারগুলো রয়েছে এখানে যোগাযোগ করে নিন।
আচ্ছা, এবার আবারও আমরা চলে আসছি সেই আলোচনাতে। আচ্ছা, একটা কথা বলে দিই যে যাদের এই ধরনের প্রবলেম আসছে, যে কোনো কমপ্লিকেশন আসছে, ফার্স্ট শ্রীদেব যেটা মনে করেন সেটা হচ্ছে যে লাইফকে অ্যানালিসিস করা, নিজেকে আগে জানা। আমরা সব কিছু করি কিন্তু আমরা নিজেকে জানি না, অনেকেই সেই জানি না বলে আমাদের ডিজায়ারটা আমরা বুঝতে পারি না, আমাদের টার্গেট আমরা বুঝতে পারি না, আমাদের প্যাশন আমরা বুঝতে পারি না, এবং রিলেশনশিপের মধ্যে গন্ডগোল হয়। রিলেশনশিপ মানে শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, এই দেখুন বাবা মার সঙ্গেও এই মা যে মেয়ের সম্পর্কে টেলিভিশনে যিনি এই কথাগুলো বলছেন, তার মানে তাদের ঘরের মধ্যে যে গন্ডগোল, এটা অত্যন্ত স্বাভাবিক। মেয়ের জেদ নিয়ে তো টেলিভিশনে উনি বিরক্তি প্রকাশ করছেন, এতজন মানুষ দেখছে, এত হাজার হাজার লোক দেখছে, তার মধ্যে তার মানে ঘরে কোন জায়গাটায় যেতে পারে। তো কাজে নিজেকে জানতে আপনি অ্যাস্ট্রোলজার দেখান, কোনো সমস্যা সমাধানের জন্য নয়। অনেকে ভুল ভাবেন যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমি পড়ে গেলাম। শ্রীদেব একটা কথা বলেছিল, আমার খেয়াল আছে, যে ঈশ্বরের কাছে গিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে কিছু না কিছু চাই। ঠাকুর এটা করে দাও, তাহলে আমি তোমায় এটা দেবো। ঠাকুর আমাকে করে দাও, তাহলে আমি তোমাকে নৈবেদ্য দেবো। ঠাকুর আমাকে করে দাও, আমি তোমাকে লাড্ডু চড়াবো। এরকম ব্যাপার আর কি, না? তো সেইটা না করে ঠাকুরকে বন্ধু বলো। হ্যাঁ, বন্ধু, সেরকম অ্যাস্ট্রোলজারকে বন্ধু ভাবো। বাবা মা যদি বন্ধু হয়, বাবা মার কাছে কোনো কন্ডিশন চলে না যে বাবা তুমি আমাকে ল্যাপটপ কিনে দাও, আমি তোমাকে হাতের একটা ঘড়ি কিনে দেবো, একটা লাড্ডু কিনে দেবো, লাড্ডু খাওয়াবো বা ক্যাডবেরি দেবো। বাবার সাথে কন্ডিশন চলে, বন্ধুর সাথেও কোনো কন্ডিশন চলে না। ঠিক তেমনি এক্ষেত্রে আরেকটা ভালো উপমা দিই, যদি আমরা কোনো কারণে যারা যারা কৃষ্ণের ভক্তি বা হরির ভক্তি যার প্রতি ভক্তি থাকুক না কেন, যদি বৃন্দাবন আপনি যেতে পারেন, অনেকে বলে আমি বৃন্দাবন গেছিলাম, ফার্স্ট কথা হচ্ছে এটা বড় ভুল। বৃন্দাবন আপনি যাননি, বৃন্দাবন আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ কৃষ্ণ আপনাকে ডেকেছিল। কোথাও না কোথাও আপনার মধ্যে আধ্যাত্মিকতা আসছিল, তা নইলে আপনি অটোমেটিক্যালি কি বলবো দিল্লি ঘুরে আসতে পারতেন। গল্পও করেছিলে একটা এপিসোডে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে অনেকেই দেখবেন বৃন্দাবন যায় কিন্তু বর্ষানা যায় না। বর্ষানাটা কি? বর্ষানা হচ্ছে রাধার ক্ষেত্র, রাধার মানে বিচরণ ভূমি। রাধা সেখানে ঘুরে বেড়াবে, রাধার শয়ন কক্ষ, মানে স্নানাগার, প্রতিটা জায়গা ওর মধ্যে রয়েছে। কিন্তু দেখবেন যারা 90% মানুষ কিন্তু বর্ষানায় যেতে পারে না, কোথাও না কোথাও প্রবলেম হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তাকে ব্যাক করতে হয়েছে। আপনি কখন বর্ষানায় যেতে পারবেন? আপনি যখন কৃষ্ণের সঠিক বন্ধু হতে পারবেন। মানে আমরা যদি কোনো ভালো বন্ধু পাই, তাকে নিয়ে এসে আমরা বাড়ির অন্দরমহলে ঢোকাই, এটা আমার বাড়ি, এটা আমার শয়নকক্ষ, এটা আমার এই, বা এটা এখানে আমি আমার ওয়াইফ থাকি, এটা আমার ঘরের এই জায়গা, প্রতিটা জায়গা আমরা ভালো বন্ধু হলে দেখাই, তবেই দেখাই। বর্ষানাটাও ঠিক তেমনি, যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখুন যে আপনি বৃন্দাবন অব্দি এমনি যেতে পারেন কিনা। যদি বৃন্দাবন অব্দি যেতে পারলেন, তার মানে ভাববেন তার প্রতি, সে আপনার প্রতি ভালোবাসা রেখেছে। কিন্তু সেখানে কি আপনি বর্ষানায় যেতে পারেন নাকি? যদি যেতে পারেন, তার মানে ভাববেন তার চরম ভক্তি, তার চরম বিশ্বাস, বা সে আপনাকে নিজের মনে করে রেখেছে বলে ওই অব্দি নিয়ে যেতে পেরেছে। আমরা বলি না যে ঠাকুরের কাছে মা ডাকলে যাব, মা ডাকলে না, মার বন্ধু হতে হবে আগে, না? নইলে আমি যাবো কী করে? অনেকে বলে আমার তারাপীঠই দাদা যাওয়া হয়নি। মেন ব্যাপার হচ্ছে তারাপীঠ তো বাড়ির কাছে, মা ডাকেনি তাই যায়নি। মাকে আপনি কতবার ডেকেছেন সেটা তো আগে প্রশ্ন থাকবে না? একদম ঠিক ওই রকমটাই আমরা বলছিলাম যে অ্যাস্ট্রোলজারকে আমরা ডাক্তার কাউকে যদি কন্টিনিউ দেখাই, আমরা বলি কি ফ্যামিলি ফিজিশিয়ান, একদম তাই না? ঠিক সেরকমই ফ্যামিলি অ্যাস্ট্রোলজার করুন। অ্যাস্ট্রোলজার আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দেবে, কাল সকালে উঠলেই আপনার বাড়ির সামনে গাড়ি হয়ে যাবে, এই ভাবনা থেকে, তার থেকে আগে হচ্ছে তাকে বন্ধু করুন, যাতে আপনার জীবনে যে কোনো হার্ডেলস, যে কোনো ডিফিকাল্টিস, মানে মানুষ জীবনে একাধিক ডিসিশন নেয়, এবং সারাদিনের মধ্যে মানুষ, আমি শুনেছি এটা, যে সারাদিনের মধ্যে কয়েক সেকেন্ড মানুষের ডিসিসিভ মুড থাকে, যেসব মানুষ ডিসিশন নেয়। অন্য সময় মানুষ চা খাচ্ছে, গল্প করছে, মজা করছে, তোমার সঙ্গে ঠাট্টা করছি, বা আমার ক্যামেরা পার্সন যারা ভাইদের সঙ্গে কথা বলছি, কিন্তু আবার ডিসিশন নেব কোনো একটা ফ্র্যাকশনাল সেকেন্ডে ইন বিটুইন 24 আওয়ার্স। আজ আমরা যেটা পুরো শেষ করতে পারলাম না, আমি শ্রীদেবের কাছে বলে রাখবো যে কাম অর্থাৎ ডিজায়ার অথবা লাস্ট, ক্রোধ হচ্ছে অ্যাঙ্গার, লোভ হচ্ছে গ্রিড, আর মোহ হচ্ছে অ্যাট্রাকশন। এগুলো নিয়ে পরবর্তী সময়েও আলোচনা হবে, এনোমাস ডিসকাশন। এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রত্যেকদিন সকাল 10:35। আগামীকালও আমি হয়তো থাকছি এই অনুষ্ঠানে, দেখা হবে আপনাদের সঙ্গে। এখানে শেষ করছি। নমস্কার শ্রীদেবকে, নমস্কার সবাইকে।